আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা লেকচার 2। তো আমরা একটু লিখতে চাই যে আমাদের লেকচার 2 শুরু হয়ে গেছে। তো আমরা লেকচার 1 এ যেটা করেছিলাম সেটা হচ্ছে আপনার ভেক্টর স্পেস, সেই ব্যাপারটা। তো আমরা লেকচার 2টা শুরু করে ফেলতে চাই। লেকচার 2, লেকচার হচ্ছে আমাদের 2। তো লেকচার 2 তে আমরা কি শুরু করতে চাই, যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে সাবস্পেস। তো আমরা ভেক্টর স্পেস পড়ে ফেলছি। সাব মানে আমরা জানি যে সাবসেট পড়েছিলাম বা উপসেট। তো সাব স্পেস, সাব কথা থাকা মানে হচ্ছে আসলে একটা বাচ্চার কথা আসে, মনে আসে, তাই না? সাব স্পেস যেমন করে সেট থেকে সেটের বাচ্চা তৈরি হওয়াকে আমরা বলি থাকি সাবসেট। এরকম একটা কনসেপ্ট এখানে আছে। তো আমরা আগে ডেফিনেশনটা লিখে ফেলি, তারপরে হচ্ছে আমরা আরো বিস্তারিত কথা বলবো বা বুঝাই দেবো যে লেট আমাদের কাছে লেট ভি এ ভেক্টর স্পেস। এবার ভিটা হচ্ছে ভেক্টর স্পেস হয়ে গেছে। তার মানে আমরা যখনই বলবো ভি বি এ ভেক্টর স্পেস, তখন আপনাকে মনে রাখতে হবে যে ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ওই যে 11খানা প্রপার্টি ছিল সেগুলো আগে পূরণ করে ফেলছে এই যে ভি, এটা ভেক্টর স্পেস হয়ে গেছে। এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে একটা ভেক্টর স্পেস কার উপর? ওভার ওভার এ ফিল্ড, ফিল্ডটার নাম দিলাম আমরা এফ। ওকে। এবং আমরা জানি যে এটা ভেক্টর স্পেস হতে গেলে সেখানে কার কার আন্ডারে সেগুলো দেওয়া লাগে। তাহলে আমরা লিখে দিলাম যে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তো অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। এবং আমরা একটা জিনিস ধরে নিচ্ছি, লেট ডাব্লিউ ডাব্লিউ নামক একটা ব্যাপার ধরে নিয়েছি, সেটা একটা নন এমটি সাবসেট অফ ভি। তো লিখলাম ডাব্লিউ ভি নন এমটি subset of V। ভেক্টর স্পেস থেকে আমরা একটা নন এমটি সাবসেট নিচ্ছি, সেটা হচ্ছে V। এখন যদি এই ডাব্লিউটা, ইফ ডাব্লিউ বি আ ভেক্টর স্পেস, বি আ ভেক্টর স্পেস over the same field F, over the same field F and with respect to, আমরা এটা সংক্ষেপে লিখি with respect to, okay, the same binary composition addition and external composition dot respect to the same binary composition addition and এক্সটার্নাল কম্পোজিশন। সবার এগুলো আমাদের জানা। আমরা লেকচার 1 এক্সটার্নাল কম্পোজিশন, বাইনারি কম্পোজিশন, এগুলো কি আমরা জেনে আসছি। এক্সটার্নাল কম্পোজিশন ডট দেন আমরা ডাব্লিউটাকে বলতে পারবো একটা সাবস্পেস। ডাব্লিউ দেন ডাব্লিউ ইজ কল্ড সাবস্পেস, একটা সাবস্পেস বলতে পারবো কার? of a vector space, of a vector space V। তো এখন আমরা একটু বুঝাতে চাই। আমরা লিখলাম কত কষ্ট করে। সাবস্পেস ব্যাপারটা কি? একদম সহজ। সাবস্পেস আমরা মনে করে নিলাম যে ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস। তো তার ফিল্ডটাকে ওভার এ ফিল্ড এফ, এবং কার সাপেক্ষে বলছে? উইথ রেসপেক্ট টু অ্যাডিশন এন্ড এক্সটার্নাল কম্পোজিশন হচ্ছে ডট। তো একটা ভেক্টর স্পেস আমরা ধরে নিলাম ওভার এ ফিল্ড এফ, কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন অ্যাডিশন এন্ড এক্সটার্নাল কম্পোজিশন ডট। এখন যেহেতু এখানে আমরা সাব স্পেস নিয়ে কথা বলবো, তো আমি একটা ব্যাপার আইকা ফেলি। দেন এটা হচ্ছে আমাদের সেই ভেক্টর স্পেস। সাপোজ এমনিতে আঁকলাম, এরকম যে রেক্টেঙ্গেল হইতে হবে এরকম না। তাই এটা একটা ভেক্টর স্পেস আমি ধরে নিলাম, এই ভেক্টর স্পেস। আচ্ছা, এখান থেকে আমরা একটা সাবসেট নিলাম। তো আমি একটা সাবসেট নিলাম, ধরেন এরকম একটা সাবসেট নিলাম, লাল কালি দিয়ে দিলাম। এই যে ডাব্লিউ, এটা কি? এটা ইজ এ সাবসেট অফ ভি। প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডাব্লিউটা নিলাম,
ডাব্লিউটাকে আমি প্রাথমিকভাবে কি বলছি দেখেন, এটা নামকরণ করেছি যে প্রাথমিকভাবে যে ডাব্লিউ হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ ভি। ঠিক আছে, এখন এই ডাব্লিউটা কে আমি কখন, এই যে ডাব্লিউ কে আমি কখন হচ্ছে সাব স্পেস বলতে পারবো অফ আ ভেক্টর স্পেস ভি, অর্থাৎ যেহেতু আমি এটা ভি থেকে নিয়েছি, তাহলে এই ডাব্লিউ কে কখন আমি সাব স্পেস বলতে পারবো? বলছে তখনই বলতে পারবো যদি এই ডাব্লিউটা, আবার বলছে তখনই বলতে পারবো যদি এই ডাব্লিউটা একটা ভেক্টর স্পেস হয়ে যায়। কার কিরকম, সেখানে ফিল্ডটা কি হবে? বলছে এই যে ভি এর ক্ষেত্রে যে ফিল্ড ছিল, ডাব্লিউর ক্ষেত্রে সেই ফিল্ড থাকতে হবে, সেম ফিল্ড এফ। ভি এর ক্ষেত্রে যে বাইনারি কম্পোজিশন ছিল, এক্সটার্নাল কম্পোজিশন ছিল, ডাব্লিউর ক্ষেত্রেও সেই ধরনের একই কম্পোজিশন থাকতে হবে। এবং ডাব্লিউটা যদি সেম ফিল্ড এবং সেম বাইনারি কম্পোজিশন এন্ড এক্সটার্নাল কম্পোজিশন এর আন্ডারে একটা ভেক্টর স্পেস হয়, তখন ডাব্লিউ কে আমরা বলতে পারবো সাব স্পেস অফ এ ভেক্টর স্পেস ভি। তা আমরা যদি ভি থেকে একটা নন এমটি সাবসেট নেই ডাব্লিউ, এবং এই ডাব্লিউটাও যদি সেম ফিল্ড, এখানে ফিল্ডটা কে ছিল এফ, সেম ফিল্ড এবং সেম বাইনারি কম্পোজিশন এডিশন এবং এক্সটার্নাল কম্পোজিশন ডট এর আন্ডারে একটা ভেক্টর স্পেস হয়ে যায়, তখন আমরা ডাব্লিউটাকে বলবো একটা ভেক্টর সাবস্পেস অফ আ ভেক্টর স্পেস ভি। এখন কথা হচ্ছে যে ভাইয়া, বা আপনারা বলতে পারেন যে তাহলে ডাব্লিউ কেও 11টা খানা প্রপার্টি আমাকে, কোন একটা ব্যাপার আমাকে চেক করতে দিচ্ছে যে এটা সাবস্পেস কি সাবস্পেস না, তার মানে আমাকে 11 খানা প্রপার্টি দেখাইতে হবে যে যে এটা আসলে ভেক্টর স্পেস হচ্ছে কিনা ডাব্লিউটা, সেই 11 খানা প্রপার্টি, এটা তো বিশাল বড়। বলছে না, সেটা করতে হবে না, একটা থিওরাম আছে আমাদের জন্য। তো আমি এখন থিওরামটা লিখে ফেলি, অর্থাৎ আমি যখন যেটা লিখবো, যে থিওরামটা লিখবো, সেটা আসলে আমাকে সব 11 খানা প্রপার্টি আমাকে দেখতে হবে না, কোনো কিছুর সাবস্পেস কিনা সেটা দেখার জন্য আমাকে একটা নতুন থিওরাম আছে, আমরা সেই থিওরামটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা খুব সংক্ষেপে 11 খানা প্রপার্টি আমাকে চেক করতে হবে না, আমরা খুব সংক্ষেপে বলে ফেলতে পারবো যে কোন একটা নন এমটি সাবসেট সেটা আসলে সাবস্পেস হবে কিনা একটা ভেক্টর স্পেসের। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন একটা থিওরাম শিখতে চাই, থিওরাম। ঠিক আছে, তাহলে আমরা একটা নন এমটি একটা নন এমটি সাবসেট, নন এমটি সাবসেট, তার নাম দিলাম ডাব্লিউ। সাবসেটটা কার থেকে নিয়েছি? একটা ভেক্টর স্পেস থেকে, তাহলে লিখে দেই অফ আ ভেক্টর স্পেস ভি, একটা নন এমটি সাবসেট নিয়েছি ডাব্লিউ, কোথা থেকে? অফ আ ভেক্টর স্পেস ভি, ভি থেকে ওভার আ ফিল্ড, ওভার ফিল্ড এফ। তখন এই নন এমটি সাবসেটটাকে আমরা একটা সাবস্পেস বলতে পারবো, সাবস্পেস বলতে পারবো। কখন বলতে পারবো? সাবস্পেস কার? বলছে অফ আ ভেক্টর স্পেস ভি, তাহলে এক লিখি অফ ভি সংক্ষেপে। কখন বলতে পারবো? এই নন এমটি সাবসেট ডাব্লিউটাকে কখন আমরা সাবস্পেস বলতে পারবো? আবার দেখেন, এই যে নন এমটি একটা সাবসেট ডাব্লিউ, তাকে আমরা কখন সাবস্পেস বলতে পারবো? বলছে ইফ এন্ড অনলি ইফ, যদি এবং কেবল যদি এই এক নাম্বার কন্ডিশনটা মেনে। আগে এক নাম্বারটা কি? থিটা বিলংস টু ডাব্লিউ। আপনাদের সবার মনে থাকার কথা, থিটা দ্বারা আমরা আসলে এখানে নাল ভেক্টরকে বুঝাই। তাহলে এখানে আমি একটু পাশ দিয়ে লিখে দিই, এটা আপনাকে লিখতে হবে না। থিটা ইকুয়ালস টু হচ্ছে নাল ভেক্টর, অর্থাৎ নাল ভেক্টরকে ডাব্লিউর মধ্যে থাকতে হবে, এক নাম্বার কন্ডিশন এটা। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে আলফা যদি একটা ভেক্টর হয় ডাব্লিউ থেকে নেই, বিটা যদি আরেকটা ভেক্টর হয় সেটাও যদি ডাব্লিউ থেকে নেই, এবং তাদেরকে যদি আমরা অ্যাড করি যে আলফা প্লাস বিটা, সেটাও ডাব্লিউর মধ্যে থাকতে হবে। 3 নাম্বার কন্ডিশন। আমরা সি নিব হচ্ছে একটা সি নিব হচ্ছে ফিল থেকে, তাহলে আমরা জানি ফিলের যত এলিমেন্ট আছে তাদেরকে আমরা স্কেলার বলে থাকি, এবং এই আলফা একটা ভেক্টর নিব ডাব্লিউ থেকে। যদি আমরা দেখি যে সি আলফা সেটা ডাব্লিউর মধ্যে বিলং করে, তখন আমরা, এটা হচ্ছে 3 নাম্বার কন্ডিশন। অর্থাৎ এই 3টা কন্ডিশন যদি পূরণ করে, তখন আমরা এই নন এমটি সাবসেট ডাব্লিউ কে আমরা একটা সাবস্পেস বলতে পারবো। আমি আবার বলছি, একটা নন এমটি সাবসেট ডাব্লিউ কার থেকে নিয়েছি? অফ আ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ। ঠিক আছে, এটাকে আমরা কখন সাবস্পেস বলতে পারবো? কখন বলতে পারবো? বলছে যদি এবং কেবল যদি এই 3টা কন্ডিশন মানে কি? এক নম্বরে নাল ভেক্টরটাকে ডাব্লিউর মধ্যে থাকতে হবে। দুই নম্বরে আমি আলফা এবং বিটা নামক দুইটা এলিমেন্ট ডাব্লিউ থেকে নেব, তাদের যোগফলটা ডাব্লিউর মধ্যে থাকতে হবে। 3 নম্বরে সি নেব ফিল্ড থেকে, আলফা নেব হচ্ছে ডাব্লিউ থেকে, এরপর সি আলফা এই গুণফলটা, এই প্রোডাক্টটা তাকে ডাব্লিউর মধ্যে থাকতে হবে। এই 3খানা কন্ডিশন যদি মেনে চলে, তাহলেই আমরা বলে দিতে পারবো এই যে নন এমটি সেট ডাব্লিউ সেটা একটা সাবস্পেস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা কিছু এক্সাম্পল করি, তাহলে আমাদের ক্লিয়ার হবে ধারণা। তাহলে এটা হচ্ছে মেইন ডেফিনেশন,
এটা হচ্ছে সাবস্পেসের মেইন ডেফিনেশন। আর আমরা মূলত যখন কোনো কিছুকে চেক করতে দেয় যে আসলে সাবস্পেস কি সাবস্পেস না, তো আমাদের কাছে এই যে ডেফিনেশন দ্বারা যদি আমরা করতে যাই তাহলে আসলে আমাকে 11 খানা প্রপার্টি চেক করতে হবে। সেই জন্য আমরা আসলে থিওরাম দিয়ে চেক করে থাকি, এই থিওরামটা দিয়ে চেক করে থাকি তাহলে কোনো কিছু সাবস্পেস কিনা সেটা আমরা আসলে প্রমাণ করি এই থিওরাম দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখন কিছু এক্সাম্পল দেখতে চাই। এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল নাম্বার 1, এগুলো খুবই ইম্পর্টেন্ট। W be a subset of r to the power 3 V defined by এই ডাব্লিউটাকে কিভাবে ডিফাইন করে দিয়েছে, বলছে এভাবে ডিফাইন করে দিয়েছে। কিভাবে বলছে, ডাব্লিউর মধ্যে এরকম ট্রিপল অর্ডারে যারা আছে তারা থাকবে, যেখানে এই কন্ডিশনগুলো মেনে থাকবে কি, যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হতে হবে। তো আসলে এটা দ্বারা কি বোঝায় আমি আবার একটু বলে নিই, যে এবার আপনি বলতে পারেন এই যে ডাব্লিউ একটা সাবসেট, ডাব্লিউ হচ্ছে একটা সাবসেট অফ আ ভেক্টর স্পেস, বলতে পারেন ভি, তাহলে আমার ভেক্টর স্পেসটা কোথায়? আমরা বলছিলাম কিন্তু যে r টু দি পাওয়ার n সব সময় ভেক্টর স্পেস হয় না, এটা মনে আছে? প্রথম লেকচারে বলছিলাম যে r টু দি পাওয়ার n একটা ভেক্টর স্পেস হয়, তাহলে এটা কিন্তু একটা ভেক্টর স্পেস। তাহলে আমি যে আপনাদেরকে বলছিলাম যে দেখেন একটা নন এমপ্টি সাবসেট ডাব্লিউ, সেটা নিতে হবে কোথা থেকে? একটা ভেক্টর স্পেস থেকে। দেখেন এই যে ডাব্লিউটা নিলাম সেটা কিন্তু একটা ভেক্টর স্পেস থেকে নিচ্ছে। কেমনে বুঝলাম? এই যে r টু দি পাওয়ার 3, আমরা কিন্তু এর আগের দিন বলছিলাম r টু দি পাওয়ার n সব সময় ভেক্টর স্পেস হয় কার আন্ডারে? ওভার এ ফিল্ড আর। তাহলে এখানে অটোমেটিক বলে দিয়েছে, বুঝতে হবে এটা হচ্ছে ফিল্ডটা হচ্ছে আর। ঠিক আছে, এখন এই যে সাবসেটটা ডাব্লিউ আছে তাকে ডিফাইন করে দিছে এভাবে। তো ডাব্লিউর মধ্যে কারা কারা থাকবে, কোন কোন এলিমেন্ট থাকবে? বলছে সেই সমস্ত এরকম 3 জোড়া জিনিস থাকবে, 3 জোড়া না বরং 3টি জিনিস থাকবে, এরকম ট্রিপল অর্ডার বলা হয় এদেরকে, যাদেরকে যোগ করলে 0 হয়। দেখেন তো বুঝতে পারছে কিনা? এক্স ওয়াই জেড কে যোগ করলে কি হবে? 0 হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার আমরা দেখতে চাই যে এটা কি সাবস্পেস কিনা। ঠিক আছে, তাহলে এটা কি সাবস্পেস কিনা? ধরেন আপনাকে অপশন একটা এটা দিয়ে প্রশ্ন করলো যে এটা কি সাবস্পেস কিনা, সাবস্পেস কিনা এরকম বলে দিল। তো আপনাকে এখানে অপশন দিয়ে দিল যে ইয়েস, নো, আবার হতে পারে যে মে অর মে নট, মে অর মে নট, হতেও পারে নাও হতে পারে। আবার অপশন দিয়ে দিল যে না, কোনোটি নয়। এখন কোনটা হবে? তাহলে সাবস্পেস প্রমাণ করার জন্য 3টা শর্ত। এক নাম্বার হচ্ছে এই যে এটা দেখেন, এদিকে তাকাইতে হবে যে 1 নাম্বার কন্ডিশন হচ্ছে নাল ভেক্টরকে ডাব্লিউর মধ্যে থাকতে হবে, নাল ভেক্টরকে ডাব্লিউর মধ্যে থাকতে হবে। এখন দেখি তো আমরা 1 নাম্বার কন্ডিশন মানে কিনা। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে নাল ভেক্টরকে থাকতে হবে। আচ্ছা দেখেন ডাব্লিউর মধ্যে কোন সমস্ত এলিমেন্ট থাকে, বলছে এরকম। দেখি আমরা নাল ভেক্টর থাকে কিনা। বলছে ডাব্লিউর মধ্যে হচ্ছে এরকম ট্রিপল অর্ডার যারা আছে তারা থাকে। তাহলে এটা না নাল ভেক্টর 0 0 0, এটাকে নাল ভেক্টর বলা হয়। শুধু এভাবে থাকলেই হবে না, যাতে করে এই যে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান, এই যে এখানে দেখেন, তাকান এদিকে একটু তাকান, এলিমেন্ট গুলা এরকম এক্স ওয়াই জেড আকারে থাকবে, এরকম ট্রিপল অর্ডারে থাকবে। সাথে সাথে এই যে প্রথমটা মানে এক্স, দ্বিতীয়টা মানে ওয়াই, তৃতীয়টা মানে জেড, এই 3টাকে যোগ করলে 0 যেন পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। তাহলে বলেন তো এবার এই যে আমি যদি মনে করে নেই এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড, এখন যদি যোগ করি 0 0 0, এটা সমান 0 পাইছি। তার মানে আমি কি বলতে পারবো? ডাব্লিউর মধ্যে এই এলিমেন্টটা থাকবে। কেন থাকবে? এই যে বলছে না ডাব্লিউর বৈশিষ্ট্যটা কি, ডাব্লিউ কে কিভাবে ডিফাইন করে দিচ্ছে সেটা দেখেন। ডাব্লিউর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জেড থাকবে, এরকম ট্রিপল অর্ডারের জিনিস থাকবে, যাদের এই যে এক্স ওয়াই জেড কে যদি আমরা যোগ করি তাহলে 0 হয়। তাহলে দেখেন তো আমি কি বলতে পারি যে 0 0 0 এটার মধ্যে থাকবে। কেন? কারণ বলেই দিচ্ছে যে ডাব্লিউর মধ্যে সেই সমস্ত এরকম জিনিস থাকবে যাদের যোগ করলে যেন 0 পায়। তাহলে ডাব্লিউর মধ্যে আছে, তার মানে নাল ভেক্টরটা ডাব্লিউর মধ্যে আছে। তার মানে আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারি, এই সব হচ্ছে আপনাকে বোঝানোর জন্য বলছি, যে অবশ্যই থিটা বা নাল ভেক্টর ডাব্লিউর মধ্যে আছে। দেখি তো বুঝছে কিনা। ঠিক আছে, এরপর 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যে আপনাকে দেখেন আলফা নিতে হবে ডাব্লিউ থেকে, বিটা নিতে হবে ডাব্লিউ থেকে। এবার বলেন, তাহলে আমি একটা এলিমেন্ট নিলাম যে আলফা, লেট আলফা নামক একটা এলিমেন্ট নিলাম ডাব্লিউ থেকে। তাহলে আলফারা কিরকম হবে? দেখেন আলফারা কিরকম হবে, আমি ধরতেছি যে আলফার আকার হবে এরকম x1 y1 z1। কেন? কারণ এদিকে তাকান,
এই দেখেন ডাব্লিউটাকে কিভাবে বলে দিচ্ছে, বলছে ডাব্লিউ হচ্ছে একটা সেট, এই সেটের মধ্যে কারা থাকবে, বলছে এরকম ট্রিপল অর্ডারের জিনিস থাকবে। শুধু তাই না, এই ট্রিপল অর্ডারের গুলাকে যোগ করলে যেন শূন্য হয়। তাহলে আমি যেহেতু বলে নিছি যে দেখেন এখানে 2 নাম্বার কন্ডিশন বলছে আলফাকে ডাব্লিউ থেকে নিতে হবে, বিটাকে ডাব্লিউ থেকে নিতে হবে। তার মানে আলফাকে যখন ডাব্লিউ থেকে নিব, এটা বুঝেন আগে, আলফাকে যখন ডাব্লিউ থেকে নিব তার মানে অটোমেটিক আলফাটা এই কন্ডিশন মেনে চলবে, ডাব্লিউর মধ্যে কারা থাকে সেই কন্ডিশনটা মেনে নিবে। ঠিক আছে, তাহলে আলফা যখনই এরকম আকারে নেব, সেটা দেখেন আর কিউবের মধ্যে আছে, সাথে সাথে তো সাথে সাথে অথবা এরকম লিখতে পারি যে আলফা সমান এত নিলাম, যেটা আসলে ডাব্লিউ থেকে নিতে হবে। তাহলে এখানে লেখে ডাব্লিউ থেকে নিলাম, এবং এই সাথে সাথে বলতে হবে আরেকটা এলিমেন্ট নিলাম এন্ড বিটা নিলাম আমরা, সেটাও কিন্তু এরকম ট্রিপল অর্ডার থাকতে হবে। কি নিলাম, x2 y2 x2 y2 আর হচ্ছে z2, কোথা থেকে নিলাম, ডাব্লিউ থেকে নিলাম। এই যে দুটো এলিমেন্ট ডাব্লিউ থেকে নিলাম। এখন একটা কথা শুনেন, যখনই আলফাটা বলছে আলফা সমান কত ধরছি, এদিক তাকান, আলফা সমান কি ধরছি, এটা ধরছি, বিটা সমান কি ধরছি, এটা ধরছি। কিন্তু দেখেন তো ডাব্লিউর মধ্যে যে সমস্ত এলিমেন্ট থাকে, যে সমস্ত এলিমেন্ট বলতে আমি বলতে চাচ্ছি এরকম ট্রিপল অর্ডারের জিনিস থাকে, ট্রিপল অর্ডারের জিনিস থাকে, তাদের আবার এই যে x1 y1 আর z1 কে কি হইতে হয়, শূন্য হইতে হয়। কেন, এই যে বলছে যে ডাব্লিউর মধ্যে সেই সমস্ত ট্রিপল অর্ডার থাকবে যাদের যোগফল আবার যেন শূন্য হয়। আচ্ছা, তাহলে এটাও যেহেতু বিটাটাও যেহেতু ডাব্লিউর মধ্যে আছে, তার মানে x2 y2 আর z2টা কি হবে, শূন্য হবে। কেন, বুঝাইতে পারছি? কারণ ডাব্লিউর মধ্যে যে এলিমেন্ট থাকবে বা তাদের এলিমেন্টের মানে রূপটা কিরকম হবে, এরকম ট্রিপল অর্ডার থাকবে, সাথে সাথে এই কন্ডিশন মানতে হবে যে ট্রিপল অর্ডার গুলোকে যোগ করলে জিরো হবে। যেহেতু আলফাটা ডাব্লিউর মধ্যে আছে তাহলে অবশ্যই জিরো হবে, বিটাটাও যেহেতু ডাব্লিউর মধ্যে আছে তাহলে এদের ট্রিপল অর্ডারের এই যে যোগফলগুলো জিরো হবে। কেন, এই যে ডাব্লিউটাকে কিন্তু এভাবেই ডিফাইন করে দিচ্ছে, আপনাকে ডিফাইন করে দিবে ম্যাথের মধ্যে। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে এই যে আলফা প্লাস বিটা এটা ডাব্লিউর মধ্যে থাকে কিনা। দেখি আমাদের আলফা সমান কি লেখা যায়, আলফা সমান লেখা যায় এখানে x1 y1 z1 প্লাস বিটার সময় কি লেখা যায় x2 y2 z2। এখন আমরা কি জানি এদের যোগটা কিরকম হয়, প্রথম এলিমেন্টের সাথে এই যে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানটা যোগ হয়, তাই না? তাহলে আমরা যদি যোগ করে ফেলি তখন যেটা পাই, এখানে পাবো হচ্ছে x1 x2, তারপর y1 y2, তারপর পাবো z1 z2। দেখি তো বুঝছে কিনা। এখন আমরা দেখতে চাই এই যে x1 x2 y1 y2 z1 z2। দেখেন এখন আমার উদ্দেশ্য কি, আমি কখন বলতে পারবো, দেখেন এই যে আলফা প্লাস বিটা এই যোগফলটা সমান হচ্ছে এটা পাইছি, এটা একটু তাকান, এই যে এটা পাইছি। এখন আমরা কখন বলে দিতে পারবো যে এটা ডাব্লিউর মধ্যে থাকবে, দেখেন ডাব্লিউর মধ্যে তারা থাকে যাদের এক নাম্বার কন্ডিশন হচ্ছে যারা এরকম ট্রিপল অর্ডারে থাকে। তাহলে এইটা দেখতেছি এই যে ট্রিপল অর্ডারে আছে, একটা দুইটা তিনটা ট্রিপল অর্ডারে আছে, ওকে। কিন্তু সাথে সাথে আরেকটা কন্ডিশন মানতে হবে ডাব্লিউর মধ্যে থাকতে গেলে, সেটা কি, এই ট্রিপল অর্ডারের যোগফলটা যদি শূন্য হয়। তাহলে আমরা তো ট্রিপল অর্ডারে আছেই, দেখেন আলফা প্লাস বিটা করার ফলে ট্রিপল অর্ডারে আছে। এখনই কিন্তু আমি বলে দিতে পারবো না যে আলফা প্লাস বিটা ডাব্লিউর মধ্যে আছে, সাথে সাথে আমি যদি দেখাইতে পারি এই ট্রিপল অর্ডারের যোগফলটা শূন্য, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যদি দেখাইতে পারি এই কন্ডিশনটা কি, x1 প্লাস x2 এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এই যেটা প্রথমটা, প্লাস দ্বিতীয়টা y1 প্লাস y2 প্লাস তৃতীয়টা z1 প্লাস z2, এটার সময় যদি আমি শূন্য দেখাইতে পারি তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে একটু সাজায় লিখি। এটাকে লিখতে পারি না x1, তারপর লিখতে পারি না y1 প্লাস z1, আবার x2 y2 প্লাস z2 লিখতে পারি। ওকে, দেখেন উপরে আমরা বানাই আসছিলাম, এই যে এখান থেকে পেয়ে আসছিলাম, এগুলো দেওয়া ছিল যে x1 y1 z1 সমান 0, x2 y2 z2 সমান 0। এখন যদি আপনি এখানে বসাই দিতেন 0 প্লাস 0 মানে হচ্ছে 0, তাহলে দেখেন এই যে আলফা প্লাস বিটা তাদের এই যে তাদের সাইজটা কি বা তাদের রূপটা কি, এরকম ট্রিপল অর্ডারের, সাথে সাথে এই ট্রিপল অর্ডারের যদি আমি যোগ করি যোগফলটা কত পাচ্ছি, শূন্য পাচ্ছি। তাহলে আমি বলতে পারি আলফা প্লাস বিটা অবশ্যই ডাব্লিউর মধ্যে থাকবে, কারণ ডাব্লিউর রূপটা কি দেখেন এরকম ট্রিপল অর্ডারে থাকবে এবং সেই ট্রিপল অর্ডারের জিনিসগুলোকে যোগ করলে শূন্য পাবো। তার মানে আমি বলতে পারি যে আলফা প্লাস বিটা অবশ্যই ডাব্লিউর মধ্যে থাকবে। ঠিক আছে, এটা 2 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন কি, সি নিতে হবে ফিল্ড থেকে, আলফা নিতে হবে ডাব্লিউ থেকে। তাহলে আমি একটা নিলাম। 3 নাম্বার কন্ডিশনটা দেখেন,
সি নিতে হবে একটা ফিল্ড থেকে, আলফা নিতে হবে ডাব্লিউ থেকে। তাহলে আমি আলফা নিব ডাব্লিউ থেকে, কিন্তু ডাব্লিউ তে এলিমেন্ট গুলো কিরকম আকার হয়, এই যে এরকম ট্রিপল অর্ডার। তাহলে আমরা একটা নিলাম যে আলফা সমান হচ্ছে এরকম x1 y1 আর z1। যখনই বলবো এটা ডাব্লিউ থেকে নিছি, তাহলে ডাব্লিউ থেকে নিলে কি হয়, সাথে সাথে ট্রিপল অর্ডারের জিনিসগুলোর যোগফল শূন্য হয়। তাহলে এই কথাটাও লিখতে হবে। সাথে সাথে আমরা এটাও বলতে পারবো, বা এমনি সুন্দর করে আপনি লিখে দিতে পারেন, সিন্স, এভাবেও লিখে দিতে পারেন, সিন্স alpha belongs to w, so we can write আমরা লিখতে পারি, কি লিখতে পারি, x1 plus y1 plus z1 equals to 0। কেন? কারণ w কে এভাবেই ডিফাইন করা হয়েছে যে w এর মধ্যে সেই সমস্ত ট্রিপল অর্ডার পেয়ারের জিনিস থাকবে, যে x1 y1 সাপোজ z1 থাকবে, ট্রিপল অর্ডারের জিনিস থাকবে, যাতে করে এই x1 y1 আর z1 কে যোগ করলে 0 হয়। দেখেন পারলে, এই যেখানে বলে দিচ্ছে, এখানে এক্স ওয়াই দিয়ে বলছে, সমস্যা কি, যে কোনো এলিমেন্ট হতে পারে। তাহলে এবার আমরা দেখতে চাই যে সি আলফা এটা কি আমার ডাব্লিউর মধ্যে থাকে কিনা। তাহলে সি এর জায়গায় সি দেখেন, আর আলফার জায়গায় কি লিখবেন, x1 y1 আর z1। ঠিক আছে, এখন এখান থেকে যদি করি সি x1 কমা সি y1 কমা তারপর হচ্ছে কমা দিলাম সি z1। তো আমরা দেখতে পাচ্ছি যে সি অফ আলফার রূপটা কিরকম, এই দেখেন এটার রূপও ট্রিপল অর্ডারের, 1 2 3টা। এখন যদি আমরা দেখাইতে পারি এই তিনটার যোগফলটা 0, তাইলেই বলতে পারবো সি অফ আলফা ডাব্লিউর মধ্যে আছে। কারণ কি, আমরা বলছিলাম যে কোনো একটা এলিমেন্ট তার রূপ যদি এরকম ট্রিপল অর্ডারের থাকে, সাথে সাথে এই ট্রিপল অর্ডারের যোগফল যদি 0 হয়, সে ডাব্লিউর মধ্যে থাকবে। সে কি, এটা আমরা দেখার দরকার নেই। তাহলে এখন আমরা দেখতে চাই যে সি x1 প্লাস সি y1 প্লাস সি z1 এটা সমান 0 কিনা। তাহলে আমি যদি সি কমন নেই, x1 প্লাস y1 প্লাস z1, আপনারা জানেন যে এই যে x1 প্লাস y1 প্লাস z1 এটা আমরা এখানে তৈরি করে আসছিলাম, যে এখানে এটার মান হচ্ছে 0। দেখেন পারলে, দেখছেন? আচ্ছা, তাহলে এটার মান যেহেতু 0, তাহলে এখানে পাইলাম 0। তার মানে সি অফ আলফার 1 নাম্বার দেখলাম যে সি অফ আলফার হচ্ছে এরকম অর্ডার, ট্রিপল অর্ডারে আছে। ঠিক আছে, এরকম ট্রিপল অর্ডারে আছে। 2 নাম্বার দেখলাম এই ট্রিপল অর্ডারের যোগফলটা আসলে 0 পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে সি অফ আলফা এটা কেন লিখলাম, আচ্ছা এরপর লিখতে পারি যে আমরা তাহলে বলতে পারি যে সি অফ আলফাটা ডাব্লিউর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে সি অফ আলফাও ডাব্লিউর মধ্যে থাকবে। এই যে 3টা কন্ডিশন মানলো, সুতরাং এই যে ডাব্লিউ একটা নন এমটি সাবসেট অফ আ ভেক্টর স্পেস r টু দি পাওয়ার 3, সুতরাং আমরা এটাকে বলতে পারবো এটা একটা সাবস্পেস হবে। ইয়েস, ইটস আ সাবস্পেস। ওকে, এক্সাম্পল 2। ওকে, example 2। ওকে, আমরা আরেকটা एग्जांपल দেখতে চাই। সাপোজ মনে করেন let w be a non-empty subset of r cube, আর মানে r cube বলতে r to the power 3, এটা একটা ভেক্টর স্পেস আমরা জানি। বি ডিফাইন্ড, এখন এই ডাব্লিউটাকে ডিফাইন করে দিবে। কিভাবে ডিফাইন করে দিচ্ছে, বলছে ডাব্লিউর মধ্যে সেই সমস্ত এলিমেন্টরা থাকবে। কোন সমস্ত এলিমেন্টরা থাকবে, বলছে এরকম ট্রিপল অর্ডার জিনিসগুলো থাকবে, যেখানে এই ট্রিপল অর্ডারকে যদি আমি যোগ করি তাহলে এদের যোগফলটা 1 হবে। এরকম জিনিসরা ডাব্লিউর মধ্যে থাকবে। এখন বলেন 1 নাম্বার, এখন আমাকে বললো এটা কি সাবস্পেস কিনা, সাব স্পেস কিনা এই প্রশ্ন করব। একই অপশন দিয়ে দিল আবার, ইয়েস, বি নাম্বার নো, সি নাম্বার মে অর মে নট, মানে হতে পারে নাও হতে পারে, ডি নাম্বার যে কোনোটাই না। ওকে, এখন কি বলছে 1 নাম্বার কন্ডিশন কি, যে একটা এই যে যেহেতু আমরা কিন্তু এখন একটু সংক্ষেপ করে ফেলবো যে এই ডাব্লিউ নন এমটি যে সাবসেটটা আছে একটা ভেক্টর স্পেসের উপরে, ভেক্টর স্পেসটাকে r টু দি পাওয়ার 3, তাই না? আচ্ছা, r3 ও বলে ফেলে সংক্ষেপে, কোনো সমস্যা নেই, r3 ও বলতে পারেন। আমরা বলছিলাম এটা, আর ডাব্লিউটাকে ডিফাইন করে দিচ্ছে কি, যে ডাব্লিউর মধ্যে কারা কারা থাকবে, বলছে এরকম রূপে যারা থাকবে তারাই থাকবে ডাব্লিউর মধ্যে। এখন বলছে এটা সাবস্পেস কিনা। 1 নাম্বার কথা হচ্ছে সাবস্পেস হতে গেলে এটার মধ্যে 0 ভেক্টর থাকতে হবে। তাহলে আমি দেখতে চাই নাল ভেক্টর থিটা এটা ইকুয়াল টু যে 0 0 0। এখন এটা কি ডাব্লিউর মধ্যে থাকে কি থাকে না, এটা আমরা দেখতে চাই।
তা আমি কি বলছিলাম যে হ্যাঁ এরকম এরকম দেখেন এরকম ট্রিপল অর্ডারের জিনিস থাকে ডাব্লিউর মধ্যে। হ্যাঁ দেখলাম এই যে ট্রিপল অর্ডারের জিনিস আছে, সাথে সাথে দেখতে হবে এই এক্স মানে প্রথম উপাদান, ট্রিপল অর্ডারের প্রথম উপাদান, ট্রিপল অর্ডারের দ্বিতীয় উপাদান, ট্রিপল অর্ডারের তৃতীয় উপাদানকে যদি আমরা যোগ করি 1 পাইতে হবে। দেখি তো আমরা 000 কে যোগ করলে 1 পাই কিনা, কোনোদিন কি 1 পাবো? 00 যোগ করলে কোনোদিন 1 পাচ্ছি না। তার মানে আমরা বুঝতে পারছি যে এই 000টা ডাব্লিউর মধ্যে থাকবে না। ট্রিপল অর্ডারের জিনিস হলেই হবে না, সাথে সাথে দেখতে হবে ট্রিপল অর্ডারকে যোগ করলে 1 হয় কিনা। যদি 1 হয় তাহলে তারা ডাব্লিউর মধ্যে থাকে। যেহেতু এই যে 000 কে যোগ করার ফলে 1 পাচ্ছি না, তার মানে এটা ডাব্লিউর মধ্যে থাকছে না। তাহলে প্রথম কন্ডিশনই মানছে না, নাল ভেক্টর হচ্ছে ডাব্লিউর মধ্যে থাকছে না, সুতরাং এটা সাবস্পেস না। দেখি তো বুঝছি কিনা। আমরা কিছু কিছু জিনিস লিখে দিতে চাই, এটা নোট দিয়ে কমেন্ট আকারে। তা সাবস্পেস ব্যাপারটা আমরা বুঝতে পারছি আশা রাখি। আমরা নোট দিয়ে কমেন্ট করে বা এগুলো প্রমাণও করা যায়, তো আমরা প্রমাণে যাচ্ছি না, এখানে আমরা নোট দিয়ে কিছু কিছু জিনিস লিখে দিচ্ছি, এগুলো একটু মনে করবেন, মনে রাখবেন সবসময়। নোট 1, 1 নম্বর নোট হচ্ছে তাহলে নোট 1টা একটু লিখে নিতে হবে, এটা আমরা লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমরা নোট 1টা লিখে দিচ্ছি, এটা একটু মনে রাখতে হবে। লেট let V be a vector space, V be a vector space over F, and আমরা ধরে নিচ্ছি let W, এখানে হচ্ছে এটা দ্বারা আমরা বুঝাচ্ছি যে নাল ভেক্টর আছে W এর মধ্যে। তাহলে দেন W এটাকে আমরা সাবস্পেস বলতে পারবো, ইজ আ সাবস্পেস অফ ভি। ডাব্লিউটা অবশ্যই সাবস্পেস হবে। ডাব্লিউটা যদি কিরকম থাকে দেখেন, আগে কথা শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। বলছে আমরা প্রথমে যে ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার এফ, ফিল্ডটা হচ্ছে এখানে এফ, এবং ডাব্লিউ যদি এরকম হয় শুধুমাত্র শূন্য ভেক্টর ধারণকারী শূন্য ভেক্টর বা নাল ভেক্টর আছে ডাব্লিউর মধ্যে, তখন এই ডাব্লিউটা অবশ্যই সাবস্পেস হবে। ঠিক আছে, এখন চাইলে এটাকে আমরা প্রমাণ করতে পারি কিভাবে। 1 নাম্বার কথা, 1 নাম্বার আমরা প্রমাণ করে ফেলি। 1 নাম্বার হচ্ছে আমাদের কি বলছিলাম যেন, 1 নাম্বার হচ্ছে আমাকে দেখতে হবে শূন্য ভেক্টর ডাব্লিউর মধ্যে আছে কিনা। তাহলে এখানে অটোমেটিক দেখা যাচ্ছে যে একটা আমাদের দেখতে পাচ্ছি যে শূন্য ভেক্টর মানে থিটা ডাব্লিউর মধ্যে বিলং করছে, তাহলে 1 নাম্বার কন্ডিশন হচ্ছে। 2 নাম্বার বলছে আমরা দুইটা এলিমেন্ট নিব, তা আলফা একটা এলিমেন্ট নিলাম ডাব্লিউ থেকে, তা আলফাটাকে আমরা এখন শূন্য ধরবো। কেন? কারণ আলফা ডাব্লিউর মধ্যে কি আছে, শুধুমাত্র শূন্য ভেক্টর আছে। তাহলে এই যে একটা শূন্য ভেক্টর নিলাম, ঠিক আছে। আচ্ছা, বিটার মধ্যে তাহলে এখানে লিখে দিলাম যে আমরা ডাব্লিউ থেকে একটা এলিমেন্ট নিচ্ছি, সেটার নাম দিচ্ছি আলফা, আলফা সমান হচ্ছে থিটা, তাহলে এটা কোথা থেকে নিচ্ছি, ডাব্লিউ থেকে নিচ্ছি। বিটা নামক একটা এলিমেন্ট নিচ্ছি, সেটাও নিচ্ছি আমি শূন্য ভেক্টর। কেন? আমি কিন্তু একবারও বলি নাই যে আলফা এবং বিটা, এই যেখানে কিন্তু ডেফিনেশনে আপনি দেখেন এই যে একবারও বলি নাই কিন্তু যে আলফা আর বিটা একরকম হওয়া যাবে না, এটা কি বলছি কখনো? না, আমি কিছুই বলি নাই। আলফা বিটা আপনি চাইলে একরকম নিতে পারেন, চাইলে ভিন্ন রকম নিতে পারেন, কোনো ব্যাপার না। এখন এখানে আমি যেহেতু ডাব্লিউর মধ্যে শুধুমাত্র নাল ভেক্টরই আছে, এই কারণে আমাকে আসলে আলফাটাকে এমন ভাবে নিতে হবে যে নাল ভেক্টর নিচ্ছি, বিটাটাকেও আমি নাল ভেক্টর নিচ্ছি, ডাব্লিউ থেকে নিলাম। এখন এই দুটাকে যোগ করতে চাই, আলফা প্লাস বিটা যদি করতে চাই, আলফা প্লাস বিটা, তাহলে এখানে পাবো থিটা প্লাস থিটা মানে আসলে জিরো ভেক্টর প্লাস জিরো ভেক্টর মানে আসলে জিরো ভেক্টর, যেটা ডাব্লিউর মধ্যে আছে। নাকি বুঝি নাই? 3 নাম্বার যেটা কন্ডিশন, সেটা হতে সি নেব একটা ফিল্ড থেকে, আর একটা ডাব্লিউ থেকে একটা এলিমেন্ট নিতে হবে, সেটা নিলাম আলফা। আলফা সমান এবার ধরে নিতে হবে থিটা। কেন থিটা নিতে হবে? কারণ ডাব্লিউর মধ্যে থেকে এলিমেন্ট নিতে হবে, সেটাই হচ্ছে কিন্তু আলফা। তাহলে এটা এই যে আলফা আমরা নিলাম ডাব্লিউ থেকে। তাহলে এখন দেখতে চাই সি আলফা, সি এর মান কত? সি এর মান হচ্ছে আপনার সি, আর আলফার মান কত ধরছি? থিটা। তাহলে আপনি দেখেন সি ইন্টু জিরো ভেক্টরের সাথে গুণ হলে এখানে পাবো জিরো ভেক্টর, তাই না? যেটা দেখতে পাচ্ছেন, তো সি অফ আলফা ইকুয়ালস টু পাইলাম হচ্ছে থিটা। তাহলে এই যে থিটাটা ডাব্লিউর মধ্যে বিলং করছে, তার মানে সি আলফা ডাব্লিউর মধ্যে বিলং করছে, তাহলে 3টা কন্ডিশনই পূরণ করছে। ঠিক আছে, এই যে ডাব্লিউটা কিভাবে ডিফাইন করে এটা গুরুত্বপূর্ণ বেশি। ডাব্লিউ যেভাবে ডিফাইন করে সেভাবে এলিমেন্ট নিতে হবে। দেখেন এখান থেকে আলফা এবং বিটা নামক দুইটা এলিমেন্ট নিচ্ছি ডাব্লিউ থেকে,
সেই দুটাই লিমিটই কিন্তু জিরো ভেক্টর নিচ্ছে। কেন? কারণ এখানে ডিফাইন করে দিছে যে ডাব্লিউর মধ্যে যারা থাকবে তারা হচ্ছে আপনার হচ্ছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর। ওকে, তাহলে তিনটা কন্ডিশন মানছে। এই কারণে এই ডাব্লিউটা সবসময় একটা সাবস্পেস হবে, এটা মনে রাখবেন। তাহলে যদি কোনো একটা ভেক্টর স্পেস হয় ভি ওভার এফ, তাহলে ডাব্লিউ যদি হয় এরকম, ডাব্লিউ যদি হয় কি যে ডাব্লিউর মধ্যে শুধুমাত্র নাল ভেক্টর থাকে, তাহলে এই যে নাল ভেক্টর আছে, তাহলে ডাব্লিউটাকে আমরা বলতে পারবো একটা সাবস্পেস। ঠিক আছে, এটা আমরা বলতে পারবো। এই ধরনের সাবস্পেসের একটা নাম আছে, তাই এটা একটু লিখে দেই। and it is called এটাকে বলা হয়ে থাকে ট্রিভিয়াল সাবস্পেস। ট্রিভিয়াল, এটা মনে রাখতে হবে, সাবস্পেস অফ ভি। এই ধরনের সাবস্পেস, অর্থাৎ এই যে ডাব্লিউ ইকুয়ালস টু যে শুধুমাত্র নাল ভেক্টর, এই ধরনের সাবস্পেসকে আমরা বলবো একটা ট্রিভিয়াল সাবস্পেস। ঠিক আছে, ওকে, তো ট্রিভিয়াল সাবস্পেস। এরপর আমরা নোট নাম্বার 2 নাম্বার যেতে চাই। আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেলছি যে এটা একটা সাবস্পেস। তো 2 নাম্বার আমরা আর প্রমাণ করতে চাই না। নোট 2 লিখেন, let v be a vector space over f, ফিল্ডটা হচ্ছে আমার এখানে f, then v itself is the subspace। নিজেই আমরা পড়ছিলাম না যে প্রত্যেকটি সেট নিজেই নিজের সাবসেট, ঠিক তেমনি এখানে v যেহেতু ভেক্টর স্পেস, তাহলে v নিজেই itself is a subspace of v। ঠিক আছে, এবং এই সাবস্পেসের নাম আমরা বলি হচ্ছে ইমপ্রপার। তো দেখি তো ছোটকালের সাথে মিলছে কিনা, যে আমরা যখন আমি একটু পরে বলছি, আগে লিখে নিই। দিস সাবস্পেস is called the improper subspace of V। ওকে, এই ধরনের সাবস্পেসকে আমরা ইমপ্রপার সাবস্পেস বলবো। এটা একটু মনে রাখি। দেখি ছোটকালে আমরা পড়ছিলাম, আমি একটু দেখাতে চাই জাস্ট মনে রাখার জন্য যে আসলে যে ওইটা ওরকম না। দেখেন, আমরা যদি একটা সেট নিতাম এস, এই ধরনের আমরা এখন এর যদি আমরা সাবসেট নির্ণয় করতাম, সাবসেট কতগুলো পাইতাম? একটা পাইতাম 1, একটা পাইতাম হচ্ছে 2, একটা পাইতাম হচ্ছে 3, একটা পাইতাম হচ্ছে ফাঁকা সেট, সবার মনে থাকার কথা, আর একটা পাইতাম 1 2, আর একটা পাইতাম হচ্ছে 1 3, আর একটা পাইতাম হচ্ছে 2 3, আর একটা পাইতাম 1 2 3। এবং আপনাদের সবার মনে থাকার কথা যে প্রত্যেকটি সেট নিজেই নিজের উপসেট যখন পড়তাম, এই যে এই সেটটা দেখেন নিজেই নিজের উপসেট, এবং এইটাকে বলা হতো, এই যে এটাকে বলা হতো হচ্ছে অপকৃত, বা আমরা ইংলিশে বলতাম, আমি জানি না আসলে অপকৃত কিনা, বা ইমপ্রপার সাবসেট বলতাম। ওকে, আর এইটাকে বলা হয় প্রপার সাবসেট, যে যাতে কমপক্ষে একটা এলিমেন্ট হলো কম থাকবে। যে এটার সাথে মিল দেখে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। কিভাবে মনে রাখার চেষ্টা করবেন? যেহেতু ভি একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড এফ, তাহলে ভি নিজেই এই যে নিজেই একটা নিজের সাবস্পেস হবে। এই ধরনের সাবস্পেসকে আমরা নামকরণ কি করব? এটাকে বলবো হচ্ছে ইমপ্রপার সাবস্পেস। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা দুইটা সাবস্পেসের নাম শিখলাম। একটা হচ্ছে ট্রিভিয়াল সাবস্পেস, যেটার মধ্যে শুধুমাত্র নাল ভেক্টর থাকবে, আর একটা হচ্ছে ইমপ্রপার সাবস্পেস, যেটা হচ্ছে পুরা ওই ভেক্টর স্পেসকেই বোঝাবে। ওকে, আচ্ছা, এটা গেল। এরপর 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 আমরা আরো কিছু নোট দিয়ে আমরা শুধুমাত্র লিখে ফেলবো। এগুলো হচ্ছে এমসিকিউ আকার আসতে পারে। তো আমাদের প্রত্যেকটা সাবস্পেস আসলে এরকম ভাবে প্রমাণ করা আসলে অনেক সময় সাপেক্ষ হবে, তাই আমরা নোট দিয়ে লিখে ফেলবো যে কি কি সাবস্পেস হয়। তো নোট নাম্বার 3, নোট নাম্বার 3 নাম্বার নোটে বলছে W is the set of all 2 by 2
real diagonal matrix ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে এরকম একটা সেট যেটা আসলে 2 বাই 2 রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্সকে নির্ধারণ করবে। ঠিক আছে, তাহলে এটা একটা কি হবে বলছে, এটা একটা সাবস্পেস হবে, সাবস্পেস কার অফ আর 2 বাই 2। ওকে, এটা একটু লিখে রাখেন, 4 নাম্বার নোটটা লিখি, পরে যাই। মনে রাখবেন দুইটা সাবস্পেস মনে করেন দেওয়া আছে, লেট w1 and w2 v2 subspace v2 or subspace of a vector space v of v, দেন তাদের ইন্টারসেকশনটাও একটা সাবস্পেস হবে। এগুলো প্রমাণ করা যায়, তবে আমাদের প্রমাণ দরকার নেই। দেন the intersection of two subspace w1 and w2, that is আমরা intersection of w1 and w2 কে এভাবে লিখতে পারি, এরা এটাও একটা বুঝছে the intersection of w1 and w2 is a subspace of v। আচ্ছা, আমরা যখনই বলবো যে এটা একটু আগে বলে রাখি, আগে আবার ভুলে যায় না, w1 এবং w2 হচ্ছে দুটো সাবস্পেস অফ কি, অফ ভেক্টর স্পেস। এটা v দ্বারা আমরা শুধুমাত্র ভেক্টর স্পেস বোঝাই, এবং সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে যখনই বলবো ভেক্টর স্পেস তখনই আমরা কিন্তু এখানে বলবো যে ওভার এ ফিল্ড f। ঠিক আছে, এটা আমরা লিখি নাই, তো চাইলে কেউ এভাবেও লিখতে পারে, এটাকে v of f এভাবে দেওয়া হয়। আসলে বোঝাচ্ছে কি w1 এবং w2 b2 সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস v ওভার ফিল্ড f, এটা দ্বারা এমনি বোঝায়। আর যদি সংক্ষেপে লিখে ফেলি, কারণ হচ্ছে আমরা পড়ে ফেলছি যে ভেক্টর স্পেস ফিল্ড ছাড়া ডিফাইন করা যায় না, তার মানে এখানে বুঝতে হবে যখনই বলবো w1 এবং w2 b2 সাবস্পেস অফ v, এটা দ্বারা আসলে বোঝায় এটা হচ্ছে v মানে আসলে হচ্ছে ভেক্টর স্পেস ওভার ফিল্ড f, কারণ ভেক্টর স্পেস ফিল্ড ছাড়া ডিফাইন করা যায় না, তার মানে এখানে ফিল্ড আছে, এটা বারবার বলতে হবে না। কি বলছি, দুটা যদি আমরা w1 এবং w2 যদি দুটা সাবস্পেস হয় তাদের ইন্টারসেকশনটাও একটা সাবস্পেস হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ইন্টারসেকশন যেহেতু হবে, অনেকে বলতে পারে তাহলে ইউনিয়ন কি হবে, তাহলে ইউনিয়নের ক্ষেত্রে লিখে রাখেন 1 নাম্বার, let w1 and w2 v2 subspace over a vector space v of vector space লেখেন এখানে w1 and w2 or two subspace of a vector space v over a field f, তাহলে এটাকে চাইলে এভাবে সংক্ষেপে লিখে ফেলতে পারি এত কথাটাকে। then the union of two subspace, এই যে দুটো সাবস্পেস আছে তাদের ইউনিয়ন, সাবস্পেস w1 and w2 তাদের ইউনিয়ন, তাহলে এখানে ইউনিয়ন চিহ্নটা দেব। তাদের ইউনিয়নটা বলছে সাবস্পেস হতে পারে, কখন হতে পারে, এত is a subspace of vector space v over field f, কখন হবে, এটার একটা কন্ডিশন আছে, সব সময় হবে না, বলছে হবে, এটা হতে পারে, কখন হতে পারে, যদি এবং কেবল যদি এই ঘটনা ঘটে কি, ইদার w1 is a subset of w2 or w2 is a subset of w1, এই ঘটনা যদি ঘটে তাহলে কেবলমাত্র ইউনিয়নটা সাবস্পেস হতে পারে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ, এগুলো চাইলে প্রমাণ করা যায় যে এটা কিন্তু একটা থিওরাম, এই 4 নাম্বার কিন্তু একটা থিওরাম, এদেরকে আমরা প্রমাণ করি, বাট আমাদের তো এখন প্রমাণ করার দরকার হবে না, কারণ আমাদের আসবে এমসিকিউ, তাই না? আমাকে শুধু এতটুকু জানতে হবে। তাহলে কি বলছি, আমরা কয়েকটা জিনিস পড়ছি, এক
সাবস্পেস কি তার ডেফিনেশন হচ্ছে এটা। ওকে, আর থিওরাম দিয়ে আমরা সাবস্পেসকে খুব সহজে প্রমাণ করতে পারি। যে কোনো একটা এক্সাম্পল দিল সেটা সাবস্পেস কিনা, আমাদের তিনটা জিনিস দেখতে হবে। 2 নম্বরে আমরা কিছু এখানে নোট দিয়েছিলাম। কি বলছি, যে একটা ভি যদি একটা ভেক্টর স্পেস হয় ওভার ফিল্ড এফ, তাহলে ডাব্লিউ যদি শুধুমাত্র নাল ভেক্টরকে ধারণ করে থাকে, তাহলে ওই ডাব্লিউ কে আমরা সাবস্পেস বলবো সব সময় অফ ভি এর, ঠিক আছে। এবং এই ধরনের সাবস্পেসকে বলা হয় ট্রিভিয়াল সাবস্পেস। আমরা একটা ইমপ্রপার সাবস্পেস পড়েছি 3 নাম্বার নোটে, বলছে যে ডাব্লিউ ইজ এ সেট অফ অল 2x2 রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা একটা সাবস্পেস হবে স্পেস। এখানে বলছে আর 2x2। এরপর যদি W1 এবং W2 দুইটা সাবস্পেস থাকে অফ আ ভেক্টর স্পেস ভি ওভার ফিল্ড এফ, তখন বলছে তাদের ইন্টারসেকশনটা সবসময় সাবস্পেস হবে। কিন্তু ইউনিয়ন সবসময় সাবস্পেস হবে না, হতে পারে, কখন হতে পারে, যদি এবং কেবল যদি এই কন্ডিশন ঘটে থাকে, এটা অথবা এটা, ঠিক আছে, পারা যাবে। ওকে, তাহলে এটা আমাদের পড়তে হবে। এরপরের দিন আমরা হচ্ছে আরে সাবস্পেস নিয়ে আরেকটু কথা বলে তারপর আমরা নতুন টপিকসে যাব। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।